নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, রাজ্যের রাজনৈতিক লড়াইকে জাতীয় স্তরে টেনে আনলেন অধীর চৌধুরী। লোকসভায় দাঁড়িয়ে চিটকাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে বেনজির আক্রমণ বহরমপুরের কংগ্রেস সাংসদের। অধীরের বক্তব্যে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো কড়া অবস্থান নেন। তারপরই সমঝোতার বার্তা এলো খোদ সোনিয়া গান্ধীর তরফে। সকালটা শুরু হয়েছিল এমনভাবেই। সংসদ চত্বরে তৃণমূল কংগ্রেসের ধর্নায় হঠাৎই হাজির হয়ে যান কংগ্রেস সভাপতি। রাজধানীর বুকে তখন আরও একবার মোদি বিরোধী জোটের দাপট। তখন কে আর জানতো লোকসভার অধিবেশনে এই ছবিটাই আমূল বদলে যাবে। বেলা 12টা। कि बंगाल में लाखों की तादाद के लोगों को जो गरीब है वो गरीबों को पैसा लूटा गया और आज यहाँ जो शोर मचाते हैं, मुझे लगता है इनको ये कहना चाहिए कि चोर मचाते शोर। ये बिल को समर्थन करता हूँ। চিটফান্ড কাণ্ডে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ। অধীরকে সমর্থন জানাচ্ছেন খোদ সোনিয়া গান্ধী। এমন দৃশ্য ধরা পড়ে। অধীরের আক্রমণ, সোনিয়ার সমর্থন, তৃণমূলের অস্বস্তি। শুরু হয়ে যায় রাজনৈতিক জল্পনা। অধীরের বক্তব্যের মধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপি বেঞ্চ। কংগ্রেস সাংসদকে টেবিল চাপড়ে সমর্থন জানান পীযূষ গোয়েলরা। প্রচন্ড ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে সেন্ট্রাল হলে কথা বলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। তৃণমূল সুপ্রিমোর তরফে দুটি বিষয় জানিয়ে দেওয়া হয়। এই দিনের পর রাজ্যে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখা আর সম্ভব নয়। তাতে বিজেপি রাজনৈতিক সুবিধা পেলে দায় কংগ্রেসেরই। তারপরই রাশ হাতে তুলে নেন সোনিয়া গান্ধী। ফের সেন্ট্রাল হলে কথা হয় দুই নেত্রীর। সূত্রের খবর, মোদি বিরোধী জোটে যাতে কোনো জট না আসে তা নিশ্চিত করার চেষ্টা করেন সোনিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানান, বিভিন্ন ঘটনায় একে অন্যকে দোষারোপ করি তা ঠিক, তবে দিনের শেষে আমরা সবাই এক হয়ে কাজ করছি, আমরা বন্ধু। 19 জানুয়ারি ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে একসঙ্গে চলার ডাক দিয়েছিলেন রাহুল গান্ধীর প্রতিনিধি মল্লিকার্জুন খাড়গে। मंजिल बहुत दूर है, रास्ता बड़ा कठिन है, फिर भी हमें पहुंचना है। दिल मिले या न मिले, कम से कम हाथ मिलाते चलो। তারপর এদিন সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভে সামিল হয়ে রাহুল গান্ধীর জোট বার্তার মধ্যেই এদিন অধীরের বিস্ফোরণ। রাজ্য রাজনীতিতে বরাবর তৃণমূল বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। তবে লোকসভা অধিবেশনের শেষ দিন যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বহরমপুরের সাংসদ, তার জের বহুদূর গড়াতে পারে। দিল্লি থেকে তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা। প্রধান লক্ষ্য মোদীকে হারানো। লোকসভা ভোটে বিজেপি বিরোধিতায় এক কাট্টা থাকবে বিরোধীরা। তবে পশ্চিমবঙ্গে কংগ্রেস বা বামেদের সঙ্গে চলবে লড়াই। দিল্লিতে কেজরিওয়ালের ধর্ণা মঞ্চ থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। बड़ा काम के लिए कोई को कभी कभी कुर्बानी देने पड़ता है। हम भी चाहते हैं तो हम भी बहुत सारे सीट में लड़ सकते हैं। हम कभी नहीं करते हैं इसी के लिए कि तुम मध्य प्रदेश में स्ट्रांग है कांग्रेस, तुम लड़ो, तुम राजस्थान में स्ट्रांग है लड़ो, तुम छत्तीसगढ़ में स्ट्रांग है लड़ो, लेकिन हम जिधर में स्ट्रांग है उसमें बीजेपी का हार जीतने के लिए उसको वोट मांग करो। हमें कुछ नहीं होगा। हमें तो कांग्रेस सीपीएम बीजेपी का से फाइट करना आदत हो गया है कि हमारा उधर में इलेक्शन में कांग्रेस सीपीएम बीजेपी एक साथ में फाइट करते हैं। हम अगर अंडरस्टैंडिंग भी करें तो वोट ट्रांसफर नहीं करेगा, वो आदत हो गया है। हम इसी में नहीं डरते हैं। वो जितना फाइट करेगा मेरे को 42 में 42 ही आ जाएगा, ये हम विश्वास करते हैं। আগে অনুব্রতর নতুন টোটকা, ভোট চুরির পরামর্শ অনুব্রত মণ্ডলের। বুথ সভাপতিদের ভোট চুরির পরামর্শ, একই সঙ্গে মিষ্টি খাওয়ানোর পরামর্শ কেন্দ্রীয় বাহিনীর। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রতিম, ঠিক কি বলেছেন অনুব্রত মণ্ডল? দেখো, আজকে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে কর্মী সভা ছিল এবং সেখানেই কিন্তু সমস্ত যে ব্লক প্রেসিডেন্ট বা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদেরকে নিয়ে ভোটের পর্যালোচনা চলছিল, যে সমস্ত ভোটগুলো হয়ে গেছে। ঠিক এরকম একজন যেটা রয়েছে যে তোমার বনশঙ্কর যে বুথ সভাপতি আছে, তাকে কথাই কথাই তিনি জিজ্ঞাসা করেন আগের ভোটে কি হয়েছিল এবং আগের ভোটে সে যখন তার নিজের পরাজিত হওয়ার কথা জিজ্ঞাসা করেন তখনই কিন্তু অনুব্রত মণ্ডল তাকে বলেন যে ভোট চুরির পরামর্শ দেন এবং সেখানে কিন্তু সেই যিনি যাকে ভোট চুরির পরামর্শ দেওয়া হয় তিনি কিছু
কিছুটা প্রথমে হেসে ফেলেন, কিছু চুপচাপ হয়ে যান, তারপরে তিনি বলেন যে হ্যাঁ তিনি পারবেন। ঠিক এইভাবেই আজকের কর্মী সম্মেলন হলো। এবং অন্যদিকে তিনি যখন মঞ্চে বক্তৃতারা ডাকছিলেন অনুব্রত মণ্ডল, ঠিক সেই সময় তিনি বলেন যে মোদির যে পুলিশ বাহিনী, যে কেন্দ্রীয় বাহিনী আসবে ভোট করাতে, এবার তাদেরকে রাত্রেবেলায় গিয়ে মিষ্টি খাওয়াবে ব্লক প্রেসিডেন্টরা। ঠিক এইরকমই বার্তা দিলেন অনুব্রত মণ্ডল, যে ভোট হতে চলেছে তার আগে এই ধরনের বার্তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর বিরোধীদের কাছে। ধন্যবাদ সুপ্রদীপ। 2200 লিড করতে হবে। লোকে যখন চুরি করে ভোট চুরি করবে, পারবেন না? পারবেন না? চেষ্টা করব। মানুষের বাড়ি বাড়ি যান, মানুষকে বোঝান, মানুষ ভোট দেবে। এই কারণে ভোট দেবে, গ্যাপ রাখবেন না, মানুষের বাড়িতে পৌঁছান, মানুষকে বলুন আমরা কি করেছি, আমরা কি করতে চলেছি, মানুষ আপনাদের ভোট দেবে। ঠিক আছে? কোন মিলিটারি থেকে ভয় নাই। মোদি বাবু, তুমি আমেরিকা থেকে ফোর্স নিয়ে এসো, আমেরিকার মিলিটারি নিয়ে আসো। আপনারা যেমন ভোটের আগের দিন সন্ধ্যেবেলায় গেলে ঘরে যখন অতিথি আসে, কোনো আত্মীয়তা আসে, জল দেবেন, মিষ্টি দেবেন, যা যা দরকার তাই তাই দেবেন। আপনাদের কাছে মিষ্টি পাঠাবার দায়িত্ব নুরুলের, তিনি ব্লক প্রেসিডেন্ট, চিন্তা করার কোনো কারণ নাই। মাধ্যমিকে মোবাইল ব্যবহারে কড়া শিক্ষা দফতর। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে পরীক্ষা বাতিল, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আজই মালদায় বাজেয়াপ্ত হয় 31টি মোবাইল ফোন। মাধ্যমিকে প্রথম দুদিনই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপে, ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় প্রশ্ন। তার জেরেই কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের। মাধ্যমিকে মোবাইল ব্যবহারে কড়া শিক্ষা দফতর। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে পরীক্ষা বাতিল, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আজই মালদায় বাজেয়াপ্ত হয় 31টি মোবাইল ফোন। মাধ্যমিকের প্রথম দুদিনই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপে। দেখতে পাচ্ছেন প্রথম দিন এবং দ্বিতীয় দিনের প্রশ্নপত্র। যদি কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে, অর্থাৎ মূলত মোবাইল নিয়ে কেউ ঢোকেন, তাহলে সেখান থেকে তাকে ধরা পড়লেই তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে। মধ্যশিক্ষা পর্ষদের আশ্বাস ইশার। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পাঁচগেনরা হাই স্কুলের মাঠে বুধবারও প্যান্ডেলে বসেই মাধ্যমিক দিতে হলো পরীক্ষার্থীদের। স্কুলের মাঠে প্যান্ডেলের ভিতর পরীক্ষা দিতে হচ্ছে পড়ুয়াদের। ডেবরার পাঁচগেরা হাই স্কুলের এই ছবি মঙ্গলবারই তুলে ধরেছিলাম আমরা। ঘটনা জানার পর পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন খোদ পর্ষদ সভাপতি। ঘর সাফিসিয়েন্ট না থাকে, আমি একদম নিয়ারেস্ট যদি কোনো স্কুল থাকে, তাহলে সেই স্কুলকে আমার আন্ডারে নিয়ে আমি সেখানে 2-3টে ঘর নিয়ে আমি পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করব। আগামী দিনে যাতে সেই অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে সেটা আমরা দেখে নেব। এটা আমার জানা, আমার অজ্ঞাতে এটা হয়েছে। এটা আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এটা আমার কাছে এসছে এবং আমি সঙ্গে সঙ্গে এই ব্যাপারে স্টেপ নিয়েছি। কিন্তু পর্ষদের আশ্বাসই সার। মঙ্গলের ছবি বদলালো না বুধবারও। এদিনও প্যান্ডেলে বসেই দ্বিতীয় ভাষার পরীক্ষা দিল ছাত্ররা। প্যান্ডেলের মধ্যে আজও প্যান্ডেলের মধ্যে পরীক্ষা হয়েছিল? প্যান্ডেলের মধ্যে পরীক্ষা হয়েছিল। গাড়ি কিরকম ছিল? গাড়ি ভালো ছিল। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার শনিবার যেটা আবহাওয়া দপ্তর বার্তা দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে ওয়েদার খারাপ হবে। প্যান্ডেলের ভেতরে যে পরিবেশ, প্রচুর উচ্ছৃঙ্খল পরিবেশ। কিছু ছেলে মেয়ে এত চেঁচাচ্ছে, ছেলেদের ওখানে বসে পরীক্ষা দিতে যারা ভালো স্টুডেন্ট প্রচুর অসুবিধা ফিল করতেছে। এবং টিউশনরা যদি জল হয়, কঠিন বিপজ্জনক জায়গা হয়ে যাবে। যাতে ওটা চেঞ্জ করে, এটা আমরা চাইছি। প্যান্ডেল খাটিয়ে প্রায় 160 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এটা আমার মনে হয় যে এই 21শ শতাব্দীতে এটা প্রথম। এখানকার অপদার্থ কিছু শিক্ষকের সরকারকে অপমানিত করার জন্য, সরকারের ভাবমূর্তিকে পদদলিত করার জন্য এই সব উদ্দেশ্য প্রণীতভাবে করেছে। বিষয়টি নিয়ে বুধবারও মুখ খোলেনি স্কুল কর্তৃপক্ষ। মতামত জানা যায়নি মধ্যশিক্ষা পর্ষদেরও।
ডেবরা থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। 48 ঘন্টা পার, সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই সোদপুরের বেলকান্দার চেয়ার কারখানা। কারখানা যেন ধ্বংসস্তূপ। এখনো খোঁজ নেই 5 শ্রমিকের। আত্মীয়রাই ধ্বংসস্তূপ ঘেটে প্রিয়জনের দেহাবশেষ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। ছেলে সঞ্জীবকে খুঁজে চলেছেন বাবা, যদি কিছু মেলে। কিছু তো বুঝতে পারছি না, কিছু এখন এসব মালপত্র না সরালে কিছু বুঝতেই পারছি না যে বডি কোথায় আছে, বডির তো খোঁজই পাচ্ছি। বিলকান্দার চেয়ার কারখানার ধ্বংসস্তূপ সরিয়ে এখন নিজেরাই প্রিয়জনের দেহাংশের খোঁজ চালাচ্ছেন আত্মীয়রা। সোমবার বেলা 11টায় আগুন লাগে সোদপুরের বিলকান্দার এই চেয়ার কারখানায়। আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে যায় সবকিছু। আগুন লাগার সময় ভিতরে 65 জন শ্রমিক ছিলেন। বাকিরা বেরিয়ে এলেও 5 জনের খোঁজ মেলেনি। 24 ঘন্টা যুদ্ধ চালিয়ে মঙ্গলবার দমকলের 35টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেটে যায় আরও 24 ঘন্টা, কিন্তু খোঁজ মেলেনি নিত্যরঞ্জন রায়, পল্টু দুয়ারি, মুন্না রায়, সুবোধ রায় ও সঞ্জীব পরিয়ার। কারখানা চত্বর জুড়ে এখন শুধুই কান্না, সব হারানোর হাহাকার। আর অপেক্ষা নয়, নিজেরাই ধ্বংসস্তূপ ঘেঁটে প্রিয়জনের খোঁজ শুরু করেন আত্মীয়রা। ছাই ঘাটাই সার, মেলে না কিছুই। তবে কি আশঙ্কাই সত্যি? অপেক্ষা থেকে হতাশা, হতাশা থেকে বাড়ছে ক্ষোভ। প্রশাসন যারা আছে বা যারা এখানে কর্তৃ ছিল তারা এইসব তাড়াতাড়ি করে এগুলো সরাবার ব্যবস্থা করতে বলতে পারি। কোনো বডি পাচ্ছে না। আগুন নিভে গিয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে পুরো দমে। নেমেছে বিপর্যয় মোকাবিলা দলও। কারখানার মালিকের বিরুদ্ধে নিউ বারাকপুর থানায় অভিযোগ করেছে দমকল ও নিখোঁজদের পরিবার। এই মুহূর্তে কিছু পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত আমরা সার্চিং করেছি, আজকে সকালবেলা সার্চিং হয়েছে, সার্চিংয়ে কিছু পাওয়া যায়। কঙ্কালসার কারখানার সামনে এখন অধীর অপেক্ষা। আদৌ কি কিছু মিলবে? আশ্বাস দিতে পারছে না কেউ। আশা আশঙ্কার দোলাচল খিদিয়ে তেষ্টা ভুলিয়েছে। আর কতদিন, আর কতক্ষণ? প্রশ্নগুলো পাক খাচ্ছে পোড়া কারখানার কোণে কোণে। বিলকান্দা থেকে অরুণ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা, সোদপুর। হারানো প্রিয়জনের খবর দিয়েছিল হ্যাম রেডিও। হাসপাতালে তাকে আনতে গিয়ে আঁতকে ওঠেন পরিজনেরা। অ্যাসিডে পোড়া মুখ, সারা শরীরে মারধরের চিহ্ন। সুভাষগ্রামের স্বপন ভৌমিককে প্রথমে চিনতেই পারেননি তাঁর দাদা। শৈবাল ভৌমিকের আশঙ্কা গুজবের শিকার হয়েছেন তাঁর মানসিক ভারসাম্যহীন ভাই। সোনারপুরের সুভাষগ্রামের বাসিন্দা 46 বছরের স্বপন ভৌমিক। মানসিক ভারসাম্যহীন স্বপন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন মাঝে মধ্যেই, ফিরেও আসেন নিজের মতো। ব্যতিক্রম ছিল 5ই ফেব্রুয়ারির রাত। বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি স্বপন। আশঙ্কা উৎকণ্ঠায় সোনারপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। শেষমেশ খবর মেলে। হ্যাম রেডিওর তরফে জানানো হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন স্বপন। মেন্টালি অ্যাবনর্মাল পেশেন্ট। 10 তারিখে আমাদের এখানে 10ই ফেব্রুয়ারি জেনারেল পাবলিকই নিয়ে আমাদের এখানে এসেছে। হাসপাতালে স্বপনকে দেখে প্রথমে চিনতেই পারেননি তাঁর দাদা শৈবাল ভৌমিক। তবে দাদাকে দেখে চিনতে পারেন ভাই। কাঁদতে কাঁদতে জানান তাকে মারধর করা হয়েছে, অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ। শৈবালের আশঙ্কা গুজবের শিকার হয়েছেন তাঁর ভাই। একই মত হ্যাম রেডিও কর্তৃপক্ষের। আমার যা মনে হচ্ছে, যেটা গুজব ছড়াচ্ছে, যে ছেলেটারা সন্দেহে ইউটিউবে যেটা বেরোচ্ছে, তার হিসেবে আজকে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, এটা তো ঠিক না। জনগণ তার আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত এই ভিডিওটা, এবং যারা এই ভিডিওটা আপলোড করেছে, প্যানিক সৃষ্টি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর যেন কারোর এরকম আক্রমণের শিকার না হয়, অ্যাসিডে মুখ না পড়ে বা তাকে মেরে ফেলা না হয়। দক্ষিণ 24 পরগনায় বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। ডায়মন্ড হারবার থেকে শুভজিৎ দাস, নিউজ 18 বাংলা। মঙ্গলবার দুর্ঘটনায় বাবার মৃত্যু। বুধবারের ইংরেজি পরীক্ষা দিল সালমা খাতুন, পূর্ব বর্ধমানের গোলশির সারদা বিদ্যাপীঠের ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় সালমার বাবা শেখ আয়নালের। গোটা পরিবার যখন শোকে পাথর, তখন বাবাকে হারানোর যন্ত্রণা চেপে পরীক্ষা দিল বছর 16 কিশোরী। কলেজের স্টাফরুমে ঢুকে শিক্ষাকর্মীকে মারধর, অভিযোগ কলা বিভাগের 3য় শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের ঘটনা।
এক ছাত্রকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওই শিক্ষাকর্মীর বিরুদ্ধে। এরপরই আক্রান্ত তিনি অভিযুক্ত ছাত্র রেহান সাকিব। মিড ডে মিলের খাবারে টিকটিকে অসুস্থ 35 জন পড়ুয়া। পানাগড়ের মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অসুস্থরা পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। রান্নার সময় গাফিলতির অভিযোগ অভিভাবকদের। দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার চাকদায় রানীনগর গঙ্গার ঘাট এলাকার ঘটনা। মৃত মনদীপ রায় দ্বাদশ শ্রেণীর ছাত্র। সোমবার টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ছাত্র। বালি থেকে হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আসানসোলের জামুরিয়ার কেন্দাপিট কয়লা খনের ঘটনা। বালি তোলার সময় কর্মীরা মানুষের হাড়গোড় দেখতে পান। পুলিশ হাড়গোড়গুলি উদ্ধার করেছে। দাপুটে বাম নেতা প্রমোদ দাশগুপ্তর পর দলের হাল ধরেন তিনি। দলের সম্মান বাঁচাতে সাংসদ হন। চেনেন তাকে? জানেন কি সিপিএম এর কোন পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্য সম্পাদক সাংসদ হয়েছিলেন? আজ এক কমিউনিস্ট সাংসদের গল্প। অনেকে বলেন ছাই চাপা আগুন। তিনি সরোজ মুখোপাধ্যায়, বর্ধমানের ভূমিপুত্র। 1911 সালে আউশ গ্রামের বাহাদুরপুরে জন্ম। থাকতেন বর্ধমানের শহরের অনিমা সিনেমা লেনের ভাড়া বাড়িতে। লেখাপড়া বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। পড়তে পড়তেই স্বাধীনতা সংগ্রামে আগ্রহ বাড়ে। 1924 সালে মাত্র 13 বছর বয়সে জাতীয় কংগ্রেসে যোগ দেন সরোজ মুখোপাধ্যায়। ততদিনে শ্রীরামপুর কলেজ থেকে আইএসসি পাশ করেছেন তিনি। ভীষণ জ্ঞানগর্ভী লোক ছিলেন। কোনো রকম উত্তেজনা তার মধ্যে কখনো দেখা যায়নি। অত্যন্ত স্থিতধীর লোক ছিলেন। প্রথম দিকে যতটুকু শুনেছি উনি একটু টেরোরিস্টদের সমর্থক ছিলেন, পরবর্তীকালে কিন্তু নিজেকে চেঞ্জ করে মার্কসিস্ট হন। 1931 সালে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ায় যোগ দেন সরোজ মুখোপাধ্যায়। 1933 সালে সিপিএম এর দলীয় সদস্য হন। প্রমোদ দাশগুপ্তর মৃত্যুর পর দলের হাল ধরেন সরোজ মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বে শক্তিশালী হয় সংগঠন। 1982 সালে সিপিএম এর রাজ্য সম্পাদক হন সরোজ মুখোপাধ্যায়। হন পলিট ব্যুরোর সদস্য। কিন্তু অনেকেই হয়তো জানেন না, দলের প্রেস্টিজ রাখতে সাংসদও হন সরোজ মুখোপাধ্যায়। 1971 সালে কাটোয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সরোজ মুখোপাধ্যায়। 1967 আগে কাটোয়া ছিল লাল দুর্গ। 67 ভোটে জিতে যায় কংগ্রেস। কালনা কাটোয়ার জমিদার পরিবারের সদস্য দৈপায়ন সেন ভোটে জেতেন। বুর্জোয়া বনাম সর্বহারার লড়াইয়ে কাটোয়া পুনরুদ্ধার ছিল বামেদের প্রেস্টিজ ইস্যু। তাদের পছন্দ ছিল বিনয় চৌধুরীর ঘনিষ্ঠ বর্ধমানের ভূমিপুত্র সরোজ মুখোপাধ্যায়। দৈপায়নকে হারিয়ে দলের সম্মান রাখেন তিনি। ডিলিমিটেশনের পর কাটোয়া এখন বর্ধমান পূর্ব কেন্দ্র। হাতে মাত্র 5 বছর। সময় নষ্ট করতে চাননি। সংসদে বারবারই রাজ্যের মানুষের দুর্ভোগ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন সরোজ মুখোপাধ্যায়। অত্যন্ত ভালো বক্তব্য রাখতেন। একদিকে বক্তৃতা ছিল, আর ছিল তার লেখনী। পার্লামেন্টের বক্তব্য খুব আলোড়ন তৈরি করার মতো বিষয় ছিল, যেটা পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা, বিশেষ করে দুর্নীতি ইত্যাদির ব্যাপারে একটা কঠোর সমালোচনা বলতে যা বোঝায়, মানে ঘৃণা করা বলতে যা বোঝায়, তার বক্তব্যের মধ্যে দিয়ে তা প্রকাশিত হতো। বাম দলের নেতা সাংসদ, তবু অস্বীকার করা যায় না তার অবদান, বলছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। নিয়ন্ত্রণটা সবসময় পার্টির হাতে থাকতো। সরোজবাবুর যদি ইচ্ছা থাকতো যে আমি প্রচুর কাজ করব, কিন্তু তিনি করতে পারেননি। তার স্ত্রীও আপনারা জানেন যে মহিলা সমিতির কনক মুখার্জি বিরাট নেত্রী ছিলেন, এবং দুজনেই খুব ডিভোটি ছিলেন বলে আমি মনে করি। ব্যস্ত জীবন, দলের কাজে দিনরাত এক, তবু সময় পেলেই চলে যেতেন ছেলেবেলার গ্রামে। গ্রামের উন্নতির জন্য বহু কাজও করেন। গ্রামে তার মাটির বাড়ির দাওয়ায় আজও ঘুরে ফিরে আসে সেদিনের কথা। এমনি খুব কষ্ট করতেও দেখেছি ওনাকে, বা অনেক ফাইটিং করতেও দেখেছি, বা অনেক জেল টেল ইয়ে করেছেন। মানুষ হিসেবে তো উনি যথেষ্ট খুবই ভালো মানুষ ছিলেন। মাটির বাড়িতেই থাকতেন উনি, গ্রাম নিজের কোনোদিন বাড়ি করেন নাই। সদিচ্ছা থাকলে স্বল্প পরিসরেই অসাধ্য সাধন সম্ভব, প্রমাণ করেছেন সরোজ মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।